সুপ্রিয় দর্শক, বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। মায়া, মমতা, ভালোবাসা, আত্মত্যাগ, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল না রেখে পরিবারের সকলের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা, ইভেন নিজের সুবিধার দিকে না তাকিয়ে সকলের সুবিধা দেখা, এ সব কিছুর কম্বিনেশন হচ্ছেন একজন নারী। দর্শক, নারীর স্বাস্থ্য উন্নয়নের কথা বলবো যেহেতু আমি একজন চিকিৎসক। সম্প্রতি দেখা যাচ্ছে যে অসুস্থ নারীর প্রধান কারণ হচ্ছে তারা নিজেদের স্বাস্থ্যের প্রতি অসচেতন এবং নিজেদের স্বাস্থ্যের প্রতি ভীষণ মাত্রা অবহেলা করে। দর্শক, যেহেতু যে মানুষটি আমাদের সকলের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে নিজের স্বাস্থ্যটাকে একটু অসুবিধার দিকে নিয়ে যায়, তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার দায়িত্ব কিন্তু আমাদের পুরুষেরও রয়েছে। তাই সকলকে বলছি, যদি নারীরা স্বাস্থ্যবান হয়, অর্থাৎ সুস্বাস্থ্যবান হয় বা স্বাস্থ্য বিষয়ে সচেতন হয়, তবে আন্তর্জাতিক নারী দিবসের এটাই হবে সফলতা। আন্তর্জাতিক নারী দিবস 2019-এ সকলকে শুভেচ্ছা জানিয়ে, অর্থাৎ জগতের সকল নারীর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি বৈশাখী টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মনোভবন সেন্টার নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, আজকে কথা বলবো নারীদের মানসিক স্বাস্থ্য নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত সম্মানিত একজন চিকিৎসক, যিনি দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে চিকিৎসা দিয়ে আসছেন, ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ, সহযোগী অধ্যাপক, ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। সকল নারী মা বোনেদেরকে বলছি, যে কোনো ধরনের লজ্জা বা সব কিছু উপেক্ষা করে আপনাদের মানসিক সমস্যার যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন। সেক্ষেত্রে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে হবে। নিয়ে যাচ্ছি অতিথির কাছে। স্যার, স্বাগত আমাদের আজকের পর্বে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, শারীরিক বিষয়ের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ভীষণই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। স্যার, একটু আসতে চাই যে আসলে বাংলাদেশে কত পার্সেন্ট নারী মানসিক রোগী বলে আপনি মনে করেন? বাংলাদেশে 18%, প্রায় 18% পপুলেশন আচ্ছা, মানসিক রোগে আক্রান্ত। এটা মানে মহিলাদের জন্য আলাদা কোনো স্টাডি হয়নি। তবে দেখা যায় যে যেটা হয় যে মহিলারা কোনো মানসিক রোগে পুরুষরা বেশি আক্রান্ত হন, কোনো মানসিক রোগে মহিলারা বেশি আক্রান্ত হন। আবার কোনো মানসিক রোগ দেখা যায় যে সমানভাবেই পুরুষেও থাকে, মহিলাতেও থাকে। আচ্ছা স্যার, এর মধ্যে কোন কোন রোগগুলো আসলে মহিলাদের বা কিশোরীদের মধ্যে মানসিক সমস্যাগুলো আপনারা বেশি দেখে থাকেন? আসলে মানসিক রোগ তো পরে আসলে মানসিক সমস্যা প্রথমে দেখা দেয় যে একটা মেয়েকে দেখা যায় যে তার প্রথম আস্তে আস্তে যখন বড় হয়, কিশোরী হয়, তখন তার মেনস্ট্রুয়েশন শুরু হয়, হরমোনাল চেঞ্জ হয়। এই সময় দেখা যায় তার বিভিন্ন ইমোশনাল ইন্টেন্সিটি বা এটা বাড়ে, এবং দেখা যায় যে সমাজের পারিপার্শ্বিক অবস্থা, এগুলা সমাজের দৃষ্টিভঙ্গি, এই থেকে আস্তে আস্তে সমস্যার উদ্ভব হয়। এই আলোচনাতে আসবে একজন দর্শক আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি সমস্যা বলুন। দুঃখিত দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবারও চেষ্টা করুন। জি স্যার, জি আলোচনা। পরবর্তীতে দেখা যায় যে এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে কিছু মানসিক সমস্যা দেখা দিতে পারে। যেমন কমনলি দেখা দেয় যে হিস্টেরিয়া, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেসিভ ডিসঅর্ডার তার একটু পরে হয়। তারপরে দেখা যাচ্ছে ইন্টারনেট এডিকশন এবং যে অন্যান্য সাবস্টেন্স বা নেশাদ্রব্যের ব্যবহার, এগুলাও দেখা যাচ্ছে যে আস্তে আস্তে বাড়তেছে। আচ্ছা, তাছাড়া অস্বাভাবিক ব্যক্তিত্ব, আমাদের বলি যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা মেয়েদের মধ্যে এই বয়সে সবচেয়ে কমনলি পাওয়া যায়। আচ্ছা, তারপরে মেয়েরা যখনই বয়ঃসন্ধি সময় চলে আসে, যখনই মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, তখনই প্যারেন্টসদের উচিত হবে যে তার মানসিক সবকিছু ঠিকঠাক আছে কিনা বা সে সঠিকভাবে বিহেভ করছে কিনা, এই বিষয়টা দিকে এটা ছেলেদেরও হবে, কিন্তু যেহেতু মানে মেয়েদের উপর ইম্প্যাক্টটা বেশি পড়ে, কারণ মেনস্ট্রুয়েশন হওয়া অনেকগুলো চেঞ্জ একসাথে আসে, সেই জন্য দেখা যায়। আর যেহেতু আমরা আলোচনা করতেছি আজকে এই বিষয়ের উপরে, তো দেখা যায় যে এই রোগ মানে মানসিক সমস্যা পরবর্তীতে এই রোগগুলোই বেশি দেখা দেয়। এবং বর্তমান প্রেক্ষাপটে যেটা হচ্ছে যে
এর পাশাপাশি কিছু সমস্যা আসতেছে, যেটা যে রিলেশনাল প্রবলেম, যেটা বিভিন্ন রিলেশনে জড়িয়ে পড়ে টিন এজে। আচ্ছা, এই টিন এজদের যে বিভিন্ন রিলেশনে জড়িয়ে পড়াটা, এটা মানে এই বয়সে মেয়েদের বা যেটা মোটেও ঠিক না, এবং এখান থেকে বিভিন্ন প্রবলেম এরপর এখান থেকে উদ্ভব হয়। এটা পাশ্চাত্যের দেশগুলো এরা অনেক আগে এটা ফেস করছে। আমাদের দেশে এগুলা এখন দেখা যাচ্ছে যে টিন এজদের, কারণ একটা অ্যাডাল্ট পার্সন তার ভালো মন্দ যতটুকু বুঝবে, আচ্ছা, একটা টিন এজার সেটা বুঝবে না। তার মানে ওই লেভেলে ম্যাচুরিটি না হওয়ার জন্য, এবং বিভিন্ন যেহেতু আকাশ সংস্কৃতি, তারপরে ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার বা অনেক তথ্য পাওয়া, এবং পরিবেশ এনভায়রনমেন্টটা আগের চেয়ে একটু অন্যরকম হওয়া, পরিবারের শিথিলতা, সব কিছু মিলে বা আরেকজন করতেছে তার দেখে দেখে, তো এটা দেখা যাচ্ছে যে অন্যান্য রোগের সাথে এটা একটা প্রবলেম তৈরি করতেছে। কারণ এই এখন তো ওই ভালো মন্দ বোঝার বয়স তখনও হয়নি, অতএব এই কোনো রিলেশনে এই বয়সে জড়িয়ে পড়লে এদের ক্ষতিটা অনেক বেশি হয়, এবং এই ব্যাপারে সতর্কতা দরকার। তার মানে সবকিছু বিচার বুদ্ধি না হওয়া পর্যন্ত কোন ধরনের আবেগ বা ইমোশনাল টাচে চলে যাওয়া, এই অ্যাডোলেসেন্সটা মানেই আবেগ। আচ্ছা, অ্যাডোলেসেন্স মানেই হলো আবেগ। যখন ম্যাচিউর হবে তখন আবেগ কমে যাবে, তখন জাজমেন্টটা আসবে। বলো স্যার, এই আলোচনাতেই আসবে একজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম, দর্শকে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আমার নাম রত্না। জি রত্না, আপনাকে হ্যাপি উমেন্স ডে এর শুভেচ্ছা। আচ্ছা আচ্ছা, আমি আসলে একটা বিষয়ে কথা বলতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আমার ইদানিং খুব সমস্যা হয়, সেটা হচ্ছে যে মানে একদম কিছু ভালো লাগে না আর কি, সবসময় মনে হয় মারা যায় আর কিছুই ভালো লাগে না। কোন ধরনের হিস্ট্রি আছে, কোন একটা ঘটনা যেটা আপনাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, সেখান থেকে আপনার এরকম মনে হয়? মনে হয় আমার বাচ্চা হওয়ার পরে আর কি, চারপাশে যে সবার আচরণ আর কি, এই আচরণ থেকে আমি বেশি মানে কার কাছ থেকে তেমন একটা হেল্প পাইনি। আচ্ছা আচ্ছা, এখান থেকে আর কি আস্তে আস্তে আমার চাকরি করি, তো আমি ব্যাংকে চাকরি করি, নানাবিধ সমস্যা, বাচ্চা সামলাইতে পারি না ঠিক মতো, মানে এই চারিদিকে সমস্যা থেকে আর কিছুই ভালো লাগে না, সবসময় মনে হয় কিছু ভালো লাগে না। আচ্ছা, বাচ্চার বয়স কত? আপনার বাচ্চার বয়স কত? 3.5 বছর। 3.5 বছর। আপনার সমস্যাটা কতদিন থেকে? সমস্যাটা বাচ্চা 6 মাস পর থেকে। আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আপনার বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। জি স্যার, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমার মনে হয় যে এ ধরনের প্রশ্ন অনেক নারীদেরই রয়েছে আপনার কাছে। হ্যাঁ, অবশ্যই এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। সেটা হচ্ছে যে আমরা যেটা বললাম যে মেয়েরা যে বিভিন্ন স্টেজ পার হয়, আমরা অ্যাডোলেসেন্স পর্যন্ত বলছি, তারপরে তো দেন প্রেগনেন্সি, এবং প্রেগনেন্সির পরে মানে ওই পোস্টপার্টাম পিরিয়ড, এই সময় আরেকবার মানে হরমোনাল চেঞ্জগুলো হয়। আচ্ছা, এবং সেটা একটু মানে একটু বড় ধরনের পরিবর্তন আসে। এই পরিবর্তনের সময় মানে বিষণ্ণতা, তারপরে অন্যান্য মানসিক রোগে আক্রান্ত, অ্যাংজাইটি, অন্যান্য আক্রান্ত হওয়ার সম্ভাবনা তখন অনেক বেড়ে যায়। এটা হচ্ছে নরমাল একটা ঘটনা। হ্যাঁ, যেটা হলো যে কিছুটা বিষণ্ণতা বা মন খারাপ এটা থাকবে পোস্টপার্টাম পিরিয়ডে, অথবা প্রেগনেন্সি ইটসেলফ ইজ এ স্ট্রেস। অতএব এই সময় একটা, আর উনি যেহেতু চাকরি করে, ওনার হয়তো সাপোর্ট ওই পরিমাণে আছে কিনা জানি না, যদি ওনার কথায় বোঝা গেল সাপোর্ট নাই, ওনার কথা যেটা আমার কাছে মনে হলো যে ফ্যামিলি থেকে উনি সাপোর্টটা পাচ্ছে না, তাহলে উনি এখন মানে অনেকগুলা প্রেশারে একসাথে পড়ে গেছেন। ওনাকে চাকরির ক্ষেত্রে ওই দায়িত্ব পালন করতে হচ্ছে, আর বাচ্চার যে দায়িত্ব পালন, কঠিন দায়িত্ব, ওটাও করতে হচ্ছে। এতে করে দেখা গেছে যে উনি, যেটা ওনার কথায় বোঝা গেল, এটা পোস্টপার্টাম ডিপ্রেশন বা প্রসূতি পরবর্তী যে বিষণ্ণতা আক্রান্ত হয়েছে। আচ্ছা স্যার, সেক্ষেত্রে ওনার জন্য আমরা কি সাজেশন দিতে পারি? সলিউশনটা কি আছে? সাজেশন তো ওনাকে চিকিৎসা করাইতে হবে একজন সাইকিয়াট্রিস্টের কাছে, এবং পরিবারের সদস্যদেরও আমাদেরকে মানে কাউন্সেলিং করতে হবে যে ওনার যে এই সময় ওনার অবশ্যই সাপোর্টের
প্রয়োজন, এবং সাপোর্ট না দিলে রোগটা ভালো করা কঠিন হবে, কারণ ওনার কিন্তু অনেক দিন হয়ে গেছে। আচ্ছা, যে বোন আমাদেরকে ফোন করেছিলেন, আপনার উদ্দেশ্যে একটু বলতে চাই, যেহেতু আমি নারী তো তাই নিজেকেই আসলে আমাদেরকে বাঁচতে হবে, কারণ আপনি বললেন যে আপনার একটা সন্তান আছে, সন্তানের জন্য আপনার নিজেকে তৈরি করতে হবে, ওই মনোবলটা আমাদের ভিতরে আনতে হবে। আর তারপরেও যদি আপনি ক্যাপাবল না থাকেন, সেক্ষেত্রে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে আলোচনা করে কাউন্সিলিং করিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি ফল পাবেন। তবে এটা মনে করাই যাবে না যে আমি আর হয়তো বাঁচবো না, এরকমভাবে মনে করলে আসলে আপনি আরও বেশি ভেঙে পড়বেন। স্যার, যে আলোচনাতে আমরা ছিলাম, ঠিক এই মুহূর্তে একজন দর্শকও আমাদেরকে ফোন করলেন যে বিবাহ পরবর্তী নারীদের নতুন একটা ফ্যামিলিতে, একটা সংসারে যে কোপ আপ করে নিতে মানসিকভাবে অনেকভাবেই ভেঙে পড়ে অনেকে, সেক্ষেত্রে তাদের জন্য আপনার কি পরামর্শ আছে? আমাদের পরামর্শ হলো যে আগে বাস্তবতাটা আমরা আগে বলি, যে বাস্তবতাটা হচ্ছে যে একটা মেয়ে তার বাবার ঘরে বা ইয়েতে খুব আদরে বড় হয়, সাধারণত খুব মা বাবার খুব আদরে বড় হয়, এখন বড় হয় অনেক, কিন্তু যখন তার বিয়ে হয়ে যায় তখন সে একটা ভিন্ন পরিবেশে যায়, মানে যাইতে হয়, যেটা তো ছেলেদের করতে হয় না। আচ্ছা, তা ভিন্ন পরিবেশে গেলে, ভিন্ন পরিবেশে খালি হাজব্যান্ড না, হাজব্যান্ডের সাথে শাশুড়ি, শ্বশুর, তারপরে ননদ, তারপরে তাকে দেবর, সবারই মন রক্ষা করতে হয়। এবং আমাদের দেশে এই টেন্ডেন্সিটা আমি শিক্ষিত পরিবারেও দেখছি, যে সবাই মিলে তার ত্রুটি খোঁজার জন্য অস্থির হয়ে পড়ে। এটা দিস ইজ মাই পার্সোনাল অবজারভেশন। তো যখন সবাই মিলে একজনের দোষ খোঁজা শুরু করে, একটা মানে এমনিই তো তার একটু হেজিটেট করে, এবং এই মানসিক চাপে গিয়ে নীতি না পেরে অনেক ক্ষেত্রে, বা দেখা গেল হাজব্যান্ড যার সাথে বিয়ে হয়েছে তার সাথে পূর্বের সম্পর্ক ছিল, পূর্বের সম্পর্কটা যে রূপে দেখছে সে, বিয়ের পরের রূপটা দেখা গেল একেবারে সম্পূর্ণ একটা বিপরীত চিত্র দেখতে পারে। এবং আসলে বাস্তব জীবনে আগেরটা অত বোঝা যাবে না, তখন তো দায়িত্ব ছিল না। তো ওই যে সব কিছু মিলে কিন্তু অনেকে মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়ে, বিশেষ করে হিস্টেরিয়া, এবং এটা প্রকাশও করতে পারে না। প্রকাশ যদি করতে না পারে তার ফল কি হবে? এটা শারীরিকভাবে প্রকাশ পাবে, অর্থাৎ হিস্টেরিয়া আক্রান্ত হবে, ডিপ্রেসিভ ডিসঅর্ডার আক্রান্ত হবে। আমরা আসবো, একজন দর্শক আমাদের সাথে আছেন, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, বলুন। আমি ময়মনসিংহ থেকে বলছিলাম। জি, আমার নাম হচ্ছে আলেয়া। জি, শুনতে পাচ্ছি। আমি অনেকদিন যাবতই আমার মানুষ ভালো লাগে না, একা থাকতে ভালো লাগে। আচ্ছা, কার সাথে কথা বলতে ভালো লাগে না, আলো ভালো লাগে না, চোখে অন্ধকার থাকলে ভালো লাগে, একা থাকলে ভালো লাগে। কতদিন থেকে আপনার এই সমস্যা হচ্ছে? এই সমস্যা প্রায় 8 বছর। 8 বছর। আপনার বয়স কত? বয়স 37। 37। ফ্যামিলিতে কে কে আছে? আমি একা থাকি। একা থাকেন? স্যার, কিছু আপনি তো ম্যারিড না? আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড? ম্যারিড। আপনার বাচ্চা? না, বাচ্চা নেই, বেবি হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওকে। এই বিষয়ে কোনো চিকিৎসা করিয়েছেন? না, কোথাও কোনো চিকিৎসা করাইনি। না, বেবির জন্য চিকিৎসা করছে, কিন্তু আমার যে ভালো লাগে না, অন্ধকার ভালো লাগে, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, এটার জন্য চিকিৎসা করিনি। আচ্ছা আচ্ছা, জি। দর্শক, আপনার কেন মনে হচ্ছে যে আপনি নিজেকে কেন অসুস্থ ফিল করছেন, কেন আপনার ভালো লাগছে না, এটা কি আপনি জানেন? এটা তো সঠিক আমি জানি না। আচ্ছা, বুঝতে পারছেন না, ঠিক আছে। স্যার, কোনো কিছু জানার আছে ওর সম্পর্কে? না, উনি মানে আপনার যে বেবি হচ্ছে না, এই জন্য আপনার মনে তো নিশ্চয়ই অনেক কষ্ট আছে। দর্শক, বুঝতে পেরেছি, আপনি আমাদের সাথেই থাকুন, আপনার বিষয়টা নিয়ে কথা বলবো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা এত গুরুত্বপূর্ণ যেটা বলে শেষ করা যাবে না। যে উনার বয়স 37, ওনার বয়স, ওনার বাচ্চা হচ্ছে না, এবং বাচ্চা হওয়ার যে আমাদের একটা এজ আছে মেয়েদের, রিপ্রোডাক্টিভ এজ, এটাও কিন্তু ওনার আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওনার যে বিষণ্ণতা যিনি বলছে, এটা আমার কাছে মনে হয় যে ওটা ওই কারণই হচ্ছে না। কারণ দেখা যাচ্ছে যে বাচ্চা না হওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে কথা শুনতে হয়, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়, অনেক ফ্যামিলি থেকে প্রেশার আসে, হাজব্যান্ডও প্রেশার দিতে পারে, এবং একটা মেয়ের জীবনে যে সবচেয়ে বড় প্রাপ্তি, অন্যান্য প্রাপ্তি একাডেমিক মানে অন্য প্রাপ্তির সাথে এই যদি একজন নারী হিসেবে প্রাপ্তি হয়, সাথে হলো একটা সন্তান, এটা, এবং সেটা হলো সবচেয়ে আনন্দের। তো যেহেতু উনি ওইখান থেকে বঞ্চিত,
এটাই ওনার বিষণ্ণতার একটা কারণ। উনি অ্যাকসেপ্ট করতে পারছেন কিনা আমি জানি না, তবে যদি ওনাকে অবশ্যই বিষণ্ণতা ট্রিটমেন্ট নিতে হবে, পাশাপাশি যেন ইনফার্টিলিটির যে ট্রিটমেন্ট সেটা কার অসুবিধা জানি না, হাজব্যান্ডের না ওনার জানি না, ওটা ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে এবং ওনাকে কাউন্সেলিং এবং ওষুধ একজন সাইকিয়াট্রিস্টের তত্ত্বাবধানে করতে হবে। স্যার আপনি কি ওনাকে মনে করছেন যে উনি অলরেডি একজন মানসিক রোগীর আন্ডারে, কারণ উনি আলো ভালো লাগছে না ওনার বলছেন এবং ওনার কোনো কিছু ভালো লাগছে না, একা একা থাকছেন? আমরা তো পেশেন্টের সাথে যতক্ষণ আমরা সামনাসামনি ইন্টারভিউ না করব, ফুল হিস্ট্রি না নিব, আমরা এটাকে একেবারে লেবেল করতে পারবো না। কিন্তু মনে হচ্ছে যে উনি মানে বিষণ্ণতায় আক্রান্ত, বিষণ্ণ যেটা কমনলি হয়, বিষণ্ণতায় আক্রান্ত, এবং আক্রান্ত হওয়ার মতো পর্যাপ্ত কারণ আছে। অতএব উনি মনে হচ্ছে বিষণ্ণতা আক্রান্ত, সেটা ফার্দার এটাকে আমরা ডায়াগনোসিস করার জন্য উনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে গেলে ওটা ডায়াগনোসিস হয়ে যাবে। দর্শক আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনছেন, আপনি বলছিলেন যে আপনার কোনো কিছুই ভালো লাগছে না, একা একা থাকছেন, আপনার বেবি হচ্ছে না। আসলে সৃষ্টিকর্তা তো আমাদের প্রত্যেককেই একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তাই শুধুমাত্র সন্তান হচ্ছে না বলে নিজেকে একেবারেই অর্থহীন মনে করাটা বোধহয় আপনার ঠিক হচ্ছে না, কারণ আপনার জীবনেরও একটা পার্সোনাল মূল্য আছে, সেটাকে একটু ফাইন্ড আউট করে একটু কোথায় একটু সুখ আছে বা আপনি কি করতে পারেন, কিভাবে কি করলে আপনি ভালো থাকতে পারেন, সেটাকে একটু নিজেকে স্ট্রাগল করে বের করতে হবে। আর সেক্ষেত্রে আরও যদি আপনি মানসিক সমস্যা মনে করেন যে আপনি একেবারেই কোপ আপ করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিলে আমার মনে হয় কাউন্সেলিং করার পর আপনি কিছুটা ভালো ফিল করবেন। দর্শক স্যার আরেকজন দর্শক আমাদের সাথে আছেন, ফোনে নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমার নাম হচ্ছে তাসলিমা আক্তার। জি বলুন, শুনতে পাচ্ছি। আমার সমস্যাটা হচ্ছে যে আমার দুইটা বেবি হয়েছে, হয়ে মারা গেছে, এখন নেই, কিন্তু মানে বলতেছি কোনো কিছু ভালো লাগে না, তারপরে সব সময় একা একা থাকি, এরকম হইতে হইতে এখন সব সময় বুকের ভিতরে কিরকম একটা ব্যথা করে। বুকের কোন জায়গায় ব্যথা করে? মাঝখানে। মাঝখানে, ঠিক আছে। বলতেছি এখন কি মানসিক সমস্যার কারণে কি স্যারের কাছে জানতে কোনো কি শারীরিক সমস্যা হতে পারে? আচ্ছা হ্যাঁ, ওনার বাচ্চা আপনার মারা গেছে? হ্যাঁ মারা গেছে। বাচ্চা কি মানে কতদিন আগে মারা গেছে? দর্শক বাচ্চা কতদিন আগে মারা গেছে আপনার বাচ্চা? একটা 1 বছর আগে মারা গেছে, আর একটা 2 বছর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি আমাদের সাথে থাকুন, আপনার প্রবলেমটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। স্যার পরপর খুবই প্যাথেটিক 2টা সন্তানই মারা গেছেন, এখন উনি আসলে এই বিষয়টা নিয়ে ভীষণ বিষণ্ণতা ফিল করছেন, বা এটা তো যেটা স্বাভাবিক আর কি, এটা স্বাভাবিক পর্যায়ে মনে হয় নাই ওনার কথায় যা বোঝা গেছে। আমরা যেটা হলো এটাকে বলি, গত আমরা অনুষ্ঠানে আলোচনা করছিলাম শোক নিয়ে, শোক বা গ্রিফ নিয়ে। তো এই গ্রিফটা একটা 6 মাস পর্যন্ত থাকে, এরপরে থাকে না। এখন ওনার যে ঘটনাটা ঘটছে এবং তাও পরপর, এটাতে এক স্বাভাবিক, এটা অ্যাবনর্মাল গ্রিফ, এবং এখান থেকে ওনার মানে বিষণ্ণতা বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডেভেলপ করছে। এটা ওনার যে আসলে অ্যাকচুয়ালি সান্ত্বনা দেওয়ার ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। তো ওনাকে অবশ্যই একজন মানে উনি কিন্তু মানে সিভিয়ার ডিপ্রেশন বা মানে অন্যান্য সিভিয়ার ডিপ্রেশন আমার কাছে মনে হয়েছে কথা বলে, ওনাকে অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে খুব আর্জেন্টলি ওনাকে কন্ট্যাক্ট করতে হবে, দেখাইতে হবে, এবং গ্রিফ কাউন্সেলিং যেটা আমরা করি সেটা করতে হবে, এবং ওনার পরিবারের হাজব্যান্ড সহ ওনাদেরও সাপোর্ট লাগবে। হ্যাঁ, তাহলে বাকি হয়তো এটা থেকে আউটকাম করা সম্ভব, না হলে এটা অনেক জটিল হয়ে যাবে। আচ্ছা, যে দর্শক আমাদেরকে ফোন করেছিলেন, আসলে নিয়তিকে আমাদেরকে মেনে নিতেই হয়, যেহেতু আপনি 2টো সন্তান হারিয়েছেন। একজন ডক্টর হিসেবে নয়, একজন মানুষ হিসেবে আপনাকে বলবো যে আপনি যদি আরেকবার চেষ্টা করেন যে আপনার কোল জুড়ে আরেকটা সন্তান আনার, সেক্ষেত্রে মনে হয় তার চেহারা দেখে আপনি এই দুঃখটা কিছুটা ভুলতে পারেন। সেজন্য তো আপনার প্রচুর মানসিক এবং শারীরিক শক্তির প্রয়োজন। আপনি যদি এখন এত ভেঙে পড়েন তাহলে এই শক্তি কোথা থেকে পাবেন? তাই এই শক্তিটা অর্জন করে যদি আরেকবার একটু চেষ্টা করেন নিজেকে, জীবনটাকে আরেকবার গুছিয়ে নেওয়ার জন্য, তাহলে বোধহয় ভালো হয়। আর সেক্ষেত্রে যদি তাও না পারেন, সেক্ষেত্রে কিন্তু মানসিক রোগ বিশেষজ্ঞ যারা আছেন তারা আপনাকে কিন্তু হেল্প করবে, আপনি তাদের সাথে একটু আলোচনা করে দেখতে পারেন। স্যার, যে বিষয়টিতে আমরা ছিলাম, যে আমরা আরেকজন দর্শক আমাদের সাথে আছেন, ফোনটি নিয়ে আসে। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। আমি মনমন বলছিলাম যে আমার সমস্যাটা হচ্ছে যে যে কোনো একটা বিষয় যদি আমি চিন্তা করি সেটা মাথার মধ্যে এমন ভাবে ঢুকে যায় যে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা এই একটা জিনিস নিয়ে ভাবতে থাকি, সেখানে বলতে পারি না। অনেকভাবে চেষ্টা করি যে বিষয়টা আমি এড়িয়ে যাবো, কিন্তু পারি না। এটা নিয়ে আমার অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, আপনার এখন কি সমস্যা হচ্ছে? মানে আমার এইটাই সমস্যা, আমার একটা বিষয় মাথায় ঢুকলে এটা সাথে সাথে আমি ভুলতে চাই, আমি তো ভুলতে পারি না। কোন পর্যন্ত এইটাই মাথার মধ্যে ঘুরতে থাকে। মানে ভুলতে পারছেন না আপনি? দর্শক, আপনার কথাগুলো খুব ক্লিয়ার না। কি ভুলতে পারছেন না? মানে ধরেন আমি চিন্তা করলাম যে আমি আজকে মার্কেটেই যাব, যে এই জিনিসটাই মানে যতক্ষণ না ওইটা হচ্ছে কোনোভাবে ওইটা ভুলতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মাথার মধ্যে এটাই ঘটছে। একটা বিষয় হলো এরকম। ঠিক আছে, মানে যেটা আপনি চিন্তা করেন ওটা শেষ না করা পর্যন্ত আপনার মাথার মধ্যে এটাই চলতে থাকে। জি জি। আচ্ছা আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। আপনি আমাদের সাথেই থাকুন, এই প্রবলেমটা নিয়ে আমরা একটু আলোচনা করতেই পারি স্যার। অনেকেরই কিন্তু এই ধরনের প্রবলেম আছে যে ওনার তো এটা যেটা শুনে বোঝা যাচ্ছে যে উনি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে আক্রান্ত। আচ্ছা, যদিও আমাদের আরও সার্চ করতে হবে, কনফার্ম করতে হবে ডায়াগনোসিসে যে আমাদের অবসেশনের একটা অংশ ওনার ভিতরে দেখা যাচ্ছে, অন্যান্য অংশ আছে কিনা সেটা তো আমরা জানি না। তবে যেটা আছে যে একই জিনিস মাথার মধ্যে ঘুরতে থাকে, এটাকে উনি বুঝতে পারে ইললজিক্যাল, কিন্তু এটাকে মাথা থেকে সরাইতে পারে না এবং এটা চলতেই থাকে। এবং একটা চিন্তা রিপ্লেস হইলে আরেকটা চিন্তা এসে করে, এটাকে খুব পেইনফুল একটা খুব পেইনফুল, হ্যাঁ খুবই পেইনফুল একটা রোগ। এই রোগে যারা ভুগছেন তারাই জানেন যে এটার কষ্ট কীরকম। অন্যান্য মেজর সাইকিয়াট্রিক ইলনেস থেকেও এটা কষ্টকর। এটা কষ্টকর। আমি জানি না উনি ট্রিটমেন্ট করছেন কি না। তো যদি ট্রিটমেন্ট না করে থাকেন তাহলে অবশ্যই আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যান, আপনার রোগ ডায়াগনোসিস হোক এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট হোক। আচ্ছা, না হলে তার মানে ওনার যে সমস্যা সেই সমস্যার ট্রিটমেন্ট আছে। হ্যাঁ, আবার ট্রিটমেন্ট তো অবশ্যই আছে, কিন্তু সেই ট্রিটমেন্টের ওনাকে তো মানে উনি হোক বা ওনার পরিবার ওনাকে নিতে হবে। কারণ অনেকেই পেশেন্ট হয়তো নিতে চান, পরিবার রাজি হন না, এরকম জিনিসও আমরা। সেক্ষেত্রে ট্রিটমেন্টটা কেমন ধরনের হয় যে ঠিক রাজি হতে চান না? এটা তো আমাদের সমাধান করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি সমাজের মধ্যে, কিন্তু আমরা তো কারোকে ট্রিটমেন্ট করতে ফোর্স করতে পারবো না। এখন যেটা আমরা যে ট্রিটমেন্টের জন্য পেশেন্ট যদি, যেহেতু এর নিউরোটিক পেশেন্ট, উনি বুঝে উনি ফ্যামিলিকে চাপ দিতে পারে যে আমাকে ট্রিটমেন্ট করাও। আচ্ছা, আর মেজর যারা সাইকিয়াট্রিক ইলনেসে ভুগছে তারা তো বলতেই পারবে না। স্যার, একটু আমি মনে হয় একটু এড়িয়ে গেছি যে এর আগে যে দর্শক ফোন করেছিল উনি বলছিলেন যে ওনার এটার কারণে বুকে ব্যথা করে, যেটা আমার মনে হয় একটু আলোচনা করা প্রয়োজন। আমরা এড়িয়ে গেছি। না, বুকে ব্যথাটা নিয়ে আমার মনে হয় খুব আতঙ্কিত হওয়ার কিছু না। এটা ওনার মানে উনি যেহেতু মানসিক চাপে আছে, ওই মানসিক চাপ বা অ্যাংজাইটিতে থাকলে বুকে ব্যথা হতে পারে। আচ্ছা, এতে নিয়ে আতঙ্কিত হওয়ার মনে হয় কোনো কারণ নেই। তবুও আমরা কনফার্মেশনের জন্য একটা চেস্ট এক্সরে ইসিজি করতে পারি। তার মানে হচ্ছে মানসিক সমস্যার কারণে, আসলে মানসিক সমস্যার কারণেই ওনার বুকে ব্যথাটা হচ্ছে আমার কাছে যতটুকু। আর নাইলে হইতে পারে ওনার গ্যাস্ট্রিক থাকতে পারে, তবে মোস্ট প্রবাবলি ওনার এটা মানসিক কারণেই হচ্ছে এই জিনিসটা। তার মানসিকের প্রবলেমের কারণে শারীরিক উপসর্গ অনেক শারীরিক উপসর্গ আমরা বুঝতে পারি না, যেটা আসলে কি ওনারা বুঝতে পারেন না যে এটা কি কেন হচ্ছে, কিন্তু পিছনে কিন্তু লুকায়িত মানসিক রোগ। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান সময় আপনি আমাদের স্টুডিওতে দিলেন। আর আপনার মাধ্যমে আসলে অনেকগুলো বোনকে, অনেকগুলো দর্শককে অনেক মূল্যবান উপদেশ দিতে পারলাম। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যেতে যেতে একটি কথা বলতে চাই যে আজ তো নারী দিবস, তাই নারীর অধিকার নিয়ে কথা বলতে যাই আমি নিজেই একটু আবেগে পড়ে গেছি যে এতগুলো মানুষের এত মানসিক সমস্যা। দর্শক, আমাদের সকল সমস্যার ঊর্ধ্বে যেতে হবে, কারণ আমরা মানুষ সৃষ্টির সেরা জীব। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বৈশাখী টিভির সাথেই থাকবেন। আর সবাইকে আবারও বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা। খোদা হাফেজ।